মানে আমার বক্তব্যটা হচ্ছে ঠাকুর আমরা যত দেবদেবতা আছে তার উপরে, তাই তো সতীশ কাকু? কৃষ্ণের উপরে না। আমার বক্তব্য, যদি কেউ কৃষ্ণ ভক্ত শিব ভক্ত অনেক সময় থেকে থাকেন তো বাইরের, আমার কাছে তো বাইরের লোকই আসে, তারা হয়তো একটু আঘাত পেতে পারে তাদের কাছে, যার কাছে কৃষ্ণ বড়। আমাদের কাছে ঠাকুর সবার উপরে, আমাদের কাছে কৃষ্ণও ভালো শিবও ভালো, কিন্তু ঠাকুরকে আমরা সবার উপরেই রাখি। বুঝতে পারছো? এটা কিন্তু অন্যান্য সম্প্রদায়ের সাথে আমাদের এই জায়গাটা একটা ডিফারেন্স আছে। ধরো রামকৃষ্ণ মিশন, তা রামকৃষ্ণের মতে চলে তো, কিন্তু রামকৃষ্ণ তো ভবতারিণীর সাধুরা পুজো টুজো করেছে, তো ন্যাচারালি ওখানে যারা গভীরে যেতে চায় রামকৃষ্ণ মিশনে, তাদের মধ্যে একটা বিতর্ক থাকবে, রামকৃষ্ণকে, বিবেকানন্দকে, আবার রামকৃষ্ণের গুরু আবার এই মানে সাধনা করছেন মা ভবতারিণী। বুঝতে পারছো? আমাদের ক্ষেত্রে ঠাকুর ওই জন্য একটা অ্যাবসলিউট একটা আলটিমেট জায়গায় আমরা রাখি। এবার সেই ঠাকুরের আমরা দীক্ষা পাচ্ছি। বুঝছো? বিভাস কাকু কই? বিভাস কাকু? আরে হাত তোলে না কেন? ও তো ঝগড়া করে দেখি। আচ্ছা বসো। বুঝতে পারছো সতীশ কাকু? এবার ঠাকুর অ্যাবসলিউট তো। এবার ধরো অন্য, আর তারপরে জন্মসিদ্ধ, কিন্তু এগুলো খুব সিরিয়াসলি ভাবার বিষয়। এবার ঠাকুরের বীজ পড়েছে, এবার ঠাকুরের বীজ তোমার মধ্যে পড়েছে, আমার মধ্যে পড়েছে, আমরা মানে অসীম ভাগ্যবান। সবাই তো পাচ্ছে না। কৃষ্ণের শিবের কিন্তু উপরে, এটা কিন্তু মাথায় সবসময় রেখে দেবে যে ঠাকুরকে আমরা এইভাবেই দেখছি। ফলে নর্মাল লোকের যদি দীক্ষা হয় আর ঠাকুরের বীজ পড়ে, তার মধ্যে তো একটা ডিফারেন্স থাকবে। আমরা তো জায়গাটা বুঝতে পারছো? এবার ঠাকুরের বীজ পড়লো, রেজাল্টটা কি দিচ্ছে, এইটাই তো বিচার হবে রেজাল্টটায়, কি সতীশ কাকু? তাই তো? অন্য গুরুর দেখে সে যতই হোক, সে তো আর জন্মসিদ্ধ না, আমাদের তো জন্মসিদ্ধ। এবার ঠাকুরের বীজ পড়লো, এবার অন্যদের অন্য বীজ পড়লো। এবার আমার এই জন্মসিদ্ধের বীজ পড়ার রেজাল্টটা কি হয়? রেজাল্ট বলতে আমরা বুঝি সে ভালো মানুষ হবে, এ হবে, তো ভালো মানুষ সৎ হবে, এ হলো এ হলো, তো সে তো সব সম্প্রদায় পাবে, রামকৃষ্ণ মিশনের সব পাবে, আরও যারা যারা গুরুদেব আমার কাছে আসে, চিন্ময় মিশন, সবই, রজনীশ, সব রকম লোকই আসে, নানা রকম আসে, জিজ্ঞাসাও করি না, আসে তারা ভালোবেসে। তো তো সব সম্প্রদায় ভালো আছে। বিশেষত্বটা কি? এই যে জন্মসিদ্ধ বীজ দিল, বিশেষত্বটা কি? অ্যাকচুয়ালি ঠাকুর কি বলতে চাইছেন বুঝতে পারছো তো? আমরা ভালো বীজ বললে ভালো জায়গায় গেলে এমনি ভালো মানুষ কম বেশি সব জায়গায় পাবে, রামকৃষ্ণ মিশনে পাবে, সব সম্প্রদায় পাবে। আমাদের বরং অনেকে সংগঠনের আশেপাশে আমার কাছে তারা বলেছে সন্তান দলে নাকি একটু চোট্টোর বেশিই আছে অন্য সম্প্রদায়ের তুলনায়। তো ভালো ঢালো খারাপ ওই হিসেবে বিচারে যাচ্ছে না, কিন্তু বিশেষত্বটা হবে তো একটা বিশেষ। এবার বিশেষত্বটা কি হতে পারে? ঠাকুর যেহেতু খুব রেয়ার, জন্মসিদ্ধ মহানই রেয়ার, ঠাকুরকেও আমরা রাখছি সবার উপরে, এবার বীজটা পড়েছে ঠাকুরের। এবার তাহলে হবেটা কি? এবার তাহলে এটা কি হবে, এটা ঠাকুরকেই তো বলতে হবে। তো ওইটা থেকেই একটা আমি ওইটা নিয়ে মানাদার একটা হোঁচট বুঝলেন। এখানে আমি দুটো ভাষণ, ঠাকুরের দুটো ঘরোয়া আলাপ, একটা ঘরোয়া আলাপ মানে একটা ঘরোয়া আলাপ 2 অক্টোবর 1978, 2রা অক্টোবর 1978 সাল। 78 সালে সেপ্টেম্বরে বন্যা হয়েছিল দক্ষিণবঙ্গে। তো বন্যার সময় অনেক মিটিং ছিল সেপ্টেম্বর মাসটায় বা পরে অক্টোবরের ওদিকে, তো ওইগুলো ক্যান্সেল হয়ে যায়, বুঝছো বাবা? বন্যার জন্য মিটিং ক্যান্সেল। তো নিশীথ জেঠু, নিশীথ মালাকার ঠাকুরবাড়ি তখন এসব আয়োজন করতো, মানে প্রণবের আগে নিশীথ জেঠুই করতো, মিটিংয়ের সাথে কোঅর্ডিনেটটা করতো ঠাকুরের সাথে বাইরে। তো নিশীথ জেঠুর বললো যে যারা যেসব জায়গায় মিটিং ক্যান্সেল হয়েছে ওই সব জায়গায় ওরা খুব আবার কবে ডেট দাও ব্যতিব্যস্ত। তো সেই পরিপ্রেক্ষিতে একটা লিফলেট লেখাবেন ঠাকুর, বুঝছো চিন্তা? একটা লিফলেট লেখাবেন যে মিটিং তো হলো না, লিফলেট লেখাবেন। তো লিফলেটটা লিখতে লিখতে ওটা একটা ঘরোয়া দিকে টার্ন নেয়। ফলে লিফলেটটা আদৌ বেরিয়েছিল কিনা জানি না, প্রথম পার্টে এরকমভাবে অনেক জায়গায় হয়েছে, যেন কড়াচাবুক লেখাবেন বলে শুরু করলেন আলোচনা, টেপ হচ্ছে, ওটা আলটিমেটলি খুব ডিপ প্রফাউন্ড একটা জায়গায় চলে গেল, ফিলসফিক্যাল, ওটার পরে ছাপানোই হয়নি। তো সেখানে ঠাকুর বলেছেন
এখানে ঠাকুর একটা কথা আমাদের বোঝা দরকার, ঠাকুর কিন্তু সন্তানটা বেশি ইউজ করতেন, শিষ্য খুব কম ইউজ করেছেন। তোমরা আমার সন্তান, শিষ্যটা শব্দ খুবই কম, আমি খুব কম পেয়েছি। ঠাকুরের যে এন্টায়ার তুমি ওয়ার্ক দেখো, রিসার্চ, সব ভাষণটা শোনো, তোমরা আমার সন্তান, বাপ বেটা বেটির সম্পর্ক, তাই তো? এবার তার মানে ঠাকুর আমাদের বাবা মা। এবার ঠাকুরের বক্তব্য ওই ভাষণটায় ওই বলতে বলতে ঘরোয়া যে দিকটায় টার্ন নিল, সেখানে বলছেন জন্মসিদ্ধের বীজ পড়লে কি হয়, ওই একটা কনক্রিট জায়গা পাচ্ছি। ঠাকুর কি বলতে চাইছেন যে অ্যাকচুয়ালি জন্মসিদ্ধের বীজ পড়লে কি, আমরা তো জন্মসিদ্ধের বীজ পড়লে এই হয়, আমি নিজেদের মতো, আমাদের বললে তো আমাদের বুঝি বা কি, জ্ঞানী বা কি। ঠাকুরের কথাটাই এই হবে। তো এটা 2 অক্টোবর 78, অ্যাকচুয়ালি একই আলাপ দুটো ক্যাসেটে আছে, একটা সুভাষ জেঠুর রেকর্ডিং, এটা রায় জেঠুর রেকর্ডিং। সুভাষ জেঠুর লেখা 30 সেপ্টেম্বর, রায় জেঠুরটাই লেখা 2 অক্টোবর। রায় জেঠুরটাই গুরুত্ব দিতে হবে। রায় জেঠু ওই পরম বিষয়ে বালক ঠাকুর লিখবে, মানে ঠাকুরের ছোটোবেলা নিয়ে একটা বই লিখবে প্ল্যান করছে, 79-এ রিটায়ার হবে, তারপর বইটা লিখবে। সুভাষ জেঠুরও রেকর্ডিং আছে। রায় জেঠু খুব মেটিকুলার, রায় জেঠুর ক্যাসেটগুলো আমার কাছে আছে এখন, মানে অরিজিনাল ক্যাসেটগুলো, ফলে খুব গুছিয়ে রায় জেঠু খুব মেনটেন রাখতো, ডায়েরি টায়েরি রাখা। তো ওখানে বলছেন ঠাকুর, জন্মসিদ্ধের বীজ যদি পড়ে, হ্যাঁ, দুটো, একবার বলছেন 17-18 বছর হয়ে গেলে, একবার বলছেন 19-20 বছর হয়ে গেলে, আমি গড় হিসাব করার জন্য 20 বছরটা রাখছি। এইবার ঠাকুর কথাটা কি বলছেন, ধরো এই যে আমাদের যে বাচ্চাটা হয়, বাচ্চা হয় কিভাবে, বাবা হেলদি, মা হেলদি, বাচ্চা 99% কেসে হেলদি হয়, খুব রেয়ার কেসে বাচ্চা অন্যরকমের সুস্থ বাচ্চা হলো না, এ তো হেলদি হয়। তো ঠাকুর বলছে জন্মসিদ্ধের বীজ যে পড়লো, একবার 16-17, একবার 19-20, দুটো, আমি 20 বছরটা হিসাবটা রাখছি, সে বীজ পড়ার 20 বছরের মধ্যে বীজটা ফুটবে, মানে ফুটে যাবে। তো ওখানে তাহলে কি জব করতে হবে, নাম করতে হবে, ওসব কিচ্ছু বলছেন না। এখানে তো ধরো বাবা মা, বাবা সুস্থ, মা সুস্থ, বাচ্চা সুস্থ, তো কেউ তো আর জব করছে না। বাবা জব করছে, মার পেটে বাচ্চা আসলো, বাবা ধ্যান শুরু করে দিল, বাবা ধ্যান না করলে বাচ্চা হবে না, হবে না তো, এমনিই তো হবে। মা ধ্যান করছে, বা পেটে যে বাচ্চাটা এসে গেছে সে ধ্যানে বসে গেল। ওই জন্য ঠাকুর বলছেন সন্তান শব্দটা ইউজ হচ্ছে, বুঝে গেল? তো ঠাকুর বলছেন জন্মসিদ্ধের বীজ পড়লো, এবার তুমি জব করার, এটা নর্মাল ন্যাচারাল প্রসেস। এখানে যেভাবে বাচ্চা হয়, তার 20 বছর এর মধ্যে সেটা ফুটে যাবে। ফোটাটা এবার ঠাকুর কি বলছেন, ফোটা বলতে কি বোঝাচ্ছে ঠাকুর সেখানে খুব সুন্দর আলাপটায় বলছেন যে 20 বছর হয়ে গেলে বীজটা ফুটে যাবে। জন্মসিদ্ধের বীজ তো আফটার অল ফুটে যাবে, তখন অন্য বিভিন্ন জায়গা থেকে, অন্য গ্রহ, অন্য জায়গা থেকে যোগীরা চলে আসতে শুরু করবে এবং এসে ওখানে হাত জোর করে ঠাকুর বলছেন কন্যাদায়গ্রস্ত পিতা যেভাবে, মানে মেয়ের বিয়ে হবে, বাবা যেভাবে নিমন্ত্রণ করে বিনীতভাবে যে আমার বিয়েতে, মেয়ের বিয়েতে একটু দুটো খেয়ে যাবেন, আশীর্বাদ করবেন, তো ঠিক ওইভাবে অন্য জায়গা থেকে উপস্থিত হবে। বুঝতে পারছো অচিন্তা? অন্য জায়গা থেকে এসে পড়বে, দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে আমরা অমুক জায়গা থেকে এসেছি, অমুক দিন, অমুক পূর্ণিমা, ঠাকুরের যেমন বলা 7টা এত থেকে 8টা এত পর্যন্ত আপনি আমাদের কাছে উপস্থিত, এখানে ফুটে গেছে, আমরা দেখতে পাচ্ছি, আপনি আমাদের আলোকিত করবেন, এই শব্দটা আছে। বলে আপনি ফুটে উঠেছেন, তা আমি অমুক জায়গা থেকে এসেছি, যোগীরা, আপনি আলোকিত করবেন, হয়ে গেল। তার মানে দাঁড়ালোটা কি, ঠাকুর দীক্ষা দিলেন, ধরো 1990-তে কাউকে দীক্ষা দিচ্ছেন, তো এই প্রসেসটা 2010-এর মধ্যে হয়ে যাওয়ার কথা। মানে ঠাকুর যেহেতু একবার 15-16, এই 16-17, একবার 19-20 এরকম বলছেন, আমি গড়টা 20 বছর রাখছি। যেদিন থেকে বীজ পড়লো তার 20 বছর, ধরো 90 সালে কেউ দীক্ষা নিয়েছে, তাহলে 2010-এ এটা ঘটনাটা হওয়ার কথা, তাই তো? এখানে কিন্তু পরিষ্কার করে জায়গাটা বুঝে নাও, বুঝছো? এবার আমি গৌরী জেঠুর কাছে খুব কৃতজ্ঞ, গৌরীশঙ্কর জেঠুর ওই আলাপটা আছে, আমি তো তখন ঠাকুর বাড়ি আসিনি। গৌরী জেঠু বলছে আমাগো তাহলে হয় না কেন কর্তা, কথা বলতো। তো ঠাকুর বলে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, এটা নর্মাল সুস্থ বাচ্চার ক্ষেত্রে বলে, অনেক বাচ্চা থাকে না, নুলা থাকে, লোল পড়ে, মানে ঠাকুর মানে ওই ফিজিক্যালি চ্যালেঞ্জ, ইন্টেলেকচুয়ালি চ্যালেঞ্জ, ওই দিব্যাঙ্গ বলি আমরা যাদের, একটু লুনো বা
সেরিব্রাল প্যালসি বা এই জাতীয় রোগ, ওইটা বলতে চাইছেন। শব্দগুলো ঠাকুর বলছে লুনা থাকে, থাকে, কথা কইতে পারে না, লোল পড়ে। তো সেই বাচ্চা আর একটা নর্মাল বাচ্চা 10 বছরে যেটা শিখবে সেটা 60 বছর লাগবে। জায়গাটা বোঝা গেল? মানে তোমার বাচ্চা সুস্থ বাচ্চা, তাকে তুমি 10 বছরে আমরা কি করি, স্কুলে ফেলে দিয়ে চলে আসি। এবার সেই স্কুলে আপন মনে পাস করে 15-16 বছরে। ঠাকুর ওখানে কথাগুলো আছে, অঞ্জলি পিসি গলাও আছে। 10 বছরে কোন ক্লাস? ওরা বলে 5। 15-16 বছরে মাধ্যমিক, নর্মাল বাচ্চা 15-16 বছরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দেবে, বিএসসি এমএসসি পিএইচডি করলো, চাকরি করলো, বিয়ে করলো, চললো তার জীবন। এবার গৌরী জেঠুর কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং। আমাকেও তাহলে হয় না কেন কর্তা? বলে এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো নর্মাল বাচ্চার ক্ষেত্রে। এই যে লুনা থাকে, থাকে, তো আমরা যেন প্রথমেই বুঝতে পারছো, স্পিরিচুয়ালি উই আর চ্যালেঞ্জড। স্পিরিচুয়াল বিবর্তনে আমরা খুব নিচু জায়গায় আছি। জন্মসিদ্ধের বীজের এই রেজাল্টটা হওয়া উচিত আমাদের। মানে হওয়াটা কি হতে পারে? আমরা তো ভেবে নিলাম আমাদের বীজ পড়েছে, এই হবে। অ্যাকচুয়ালি ঠাকুরের এই আলাপটা খুব ইম্পর্টেন্ট আলাপ হয়ে দাঁড়াচ্ছে ওই জন্য। 2 অক্টোবর 1978 এটা হওয়া উচিত। আর আমি গৌরী জিটুর কাছে সবিশেষ কৃতজ্ঞ, অসীম কৃতজ্ঞ। এটা যদি গৌরী জিটু না জিজ্ঞেস করে বাকি উত্তরটা আসে না। গৌরী জিটু বলছে আমাকেও তাহলে হয় না কেন কথা? তাদের কাছে তো 20 বছর, গৌরী জিটু ঢাকা থেকে দীক্ষিত, অনেক বছর হয়ে গেছে। ওই 78 সালে যখন গৌরী জিটু, তার প্রায় 40 বছর আগে বোধহয় দীক্ষা হয়ে গেছে। গৌরী জিটুর তো নিজেরই হয়নি, মানে কেউ এসে দাঁড়ায়নি অন্তত। আপনি ফুইটা গেছেন, আলোকিত করেন, কেউ বলেনি, কন্যাদায় গ্রস্ত পিতার মতো। তো দ্যাট ওয়াজ আ ভেরি শার্প কোয়েশ্চেন, আই শুড সে। খুব ডিপ কোয়েশ্চেন। আমার খুব ভালো লেগেছে গৌরী জিটুর এই কথাটা। তার উত্তরে ঠাকুর বললেন নুলা থাকে, থাকে, বুঝতে পেরেছো? তো নর্মাল বাচ্চার সাথে তাকে একসাথে পড়ালে নর্মাল বাচ্চা যেটা শিখবে। তো আমরা অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালি হ্যান্ডিক্যাপড, উই আর স্পিরিচুয়ালি চ্যালেঞ্জড। এটা আগে মাথায় রাখতে হবে, বুঝতে পারছে? তো এটা হয়ে গেছে গণ্ডগোল। ফলে ওই জন্য বেশি করে ঠাকুর নিয়ে থাকা, বেশি করে। তো এর থেকে এটাকে আমি লাস্ট স্টেজ বলছি। তার আগের 2টো স্টেজ আছে। আমি ওই হোঁচটের কথাটায় আসছি। এটা 83 ওই নভেম্বরের একটা আলাপ। তখন আলোচনা চক্রের সাথে সন্তান দলের খুব ঝামেলা। তোমরা তো জানো, সতীশ কাকু, অচেন্দ্র সবাই জানে, বিভাস কাকু জানে। সাংঘাতিক, ওরা সেই ফটো ফেলে দেবে, কী সব উৎপাত, বীজ মন্ত্র নাম করে কী হবে, জপ করে, মানে অত্যন্ত অশিক্ষিত, অত্যন্ত স্পিরিচুয়ালি আনএডুকেটেড একজন। তার নাম রামকৃষ্ণ চক্রবর্তী, ইঞ্জিনিয়ার উনি, কিন্তু স্পিরিচুয়ালি হি ইজ ট্রিমেন্ডাসলি আনএডুকেটেড, অশিক্ষিত। তাই উনি এগুলো জানেন না, নাম জপ কীটি, ওনার বোঝার মেধাটা নেই, পরিষ্কার কথা। এমনি মানুষ ভালো, জেঠু আমাকে খুব ভালোবাসতো, ফলে জেঠুরই অসুবিধে নেই। তো যাই হোক, উনি করেছেন না, কে বাবা ভালো বলতে পারবে। অ্যাকচুয়ালি ওনারই কি মূল ভাবনা এটা, যে নাম জপ করে হবে না, আমরা খালি বিপ্লব আর মার্কাটারি এসব। যাই হোক, নিশ্চয়ই উনি যখন নেতা, উনি বলছেন। তো জেঠুকে খুব ভালোবাসি, আমি জেঠুকে খুব পছন্দ আমার, কিন্তু উনি স্পিরিচুয়ালি অশিক্ষিত। আমি খুব অবজেক্টিভ থাকি, একজনকে আমি খুব ভালোবাসি, এখন তা বলে সে ধরো এইটুক, সে তা বলে সে 6 ফিট 2 বলতে পারবো না। তো জেঠুকে আমি খুব ভালোবাসি, এটা একটি পরম সত্য। জেঠু আধ্যাত্মিকভাবে অশিক্ষিত, এটাও একটা পরম সত্য। নাহলে এটা বলে না কেউ। একটা মানুষ কমেন্ট করার আগে খুব ভাবে, বুঝতে পারছো? এটা শিক্ষিত লোকের ধর্মই তাই, যে কোনো একটা সাবজেক্টে কথা বলার আগে আরটু জেনে নিই, আরটু বুঝে নিই। এটাই শিক্ষার লক্ষণ। শিক্ষা এটাই দেয়, দিস ফার নো ফার্দার, আমি সাবজেক্টটা জানবো। ঠাকুর যেটা বলতেন, কান কথা চললে ধর। তো যাই হোক, তো এসব হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে ঠাকুর তখন কিছু আলাপ আছে, এগুলো সবই আমি তখনও ঠাকুর বাড়ি আসিনি, এটা 83 নভেম্বর, এগুলো সব রায় জেঠুর রেকর্ডিং। ওইখানে ঠাকুর বলছেন এই যে ওর নাম জপ, এই আলোচনা চক্র বলছে নাম করে কী হবে, জপ করে কী হবে। মৌসুমি কোথায়? আমেরিকার মৌসুমি মণ্ডল, আচ্ছা, ওই আমেরিকায় থাকে, ডালাস। ও খুব এসব নিয়ে ভাবে, চিন্তা করে। আচ্ছা, তো ওখানে ঠাকুর ওরকমভাবে, মানে একটা লিফলেট লেখানো হবে বা বই ছাপানো হবে, এইভাবে শুরু করলেন আলোচনা চক্র ভার্সেস সন্তান দল। তখন হেভি হতো, তাই না বাবা? ঠাকুর বাড়িতে রোজ মিটিং, রোজ ঝামেলা। ও শঙ্কর ভট্টাচার্য মারল, শঙ্কর ভট্টাচার্যকে মারল বোধ হয়, শঙ্কর ভট্টাচার্য কাকুকে। ওই নরেশ বৈদ্যর কাঠের গোলায় কী সব মারদাঙ্গা হলো।
আবার ডায়মন্ড হারবারে ডিসেম্বর 26শে ডিসেম্বর 83 চিত্তচিঠুকে মারবে বলে আলোচনা চক্র রেডি। অনিল সেন গিয়ে বলছে চিত্ত তুমি যাবে না, তো চিত্তচিঠু বেঁচে গেছে, যাই নাই, নাহলে মাইদর খেত, মানে মানেননি। যাই হোক, জেঠু ভালো, এসব তখন এসব চলছে, বাবা ভালো বলতে পারবে, আর বাবা দেবেন জেঠু সতীশ কাকু, তখন তোমরা দেখেছো এইসব ফেস। তো ও তখনও ঠাকুর ওই ইস্যুটাকে অ্যাড্রেস করতে গিয়ে যে নাম জপ কী বা কেন, তো বলতে একটা অপূর্ব ক্লাস করেছে। ওই ঘরোয়া আলাপে মানে শুরু করছেন হয়তো লিফলেট লেখাবে, কিন্তু ওটা টার্ন নিয়ে নিচ্ছে সামথিং ভেরি ডিপ, ভেরি প্রোফাউন্ড একটা দিকে। তো সেইখানে জপের আশ্চর্য দুটো ব্যাখ্যা দিচ্ছেন। এই যে ঠাকুরের বীজ পড়লো, ওখানেও কিন্তু জপ করার কথা লেখা নেই, মানে জপ করার কথা বলছেন না, বা বেশি জপ করলে এটা হবে। কারণ প্রথমেই কিন্তু বুঝে নিতে হবে এটা জন্মসিদ্ধের বীজ, তার নিজস্বই একটা তেজ আছে। এটা তো আমরা বলবো কৃষ্ণের উপরে, শিবের উপরে, এদিকে বীজ পড়েছে, গিয়ে রেজাল্ট পাচ্ছি না। এই জায়গাটায় একটা যে গভীরভাবে সাবজেক্টটা অ্যানালাইজ করছে বা রিসার্চ করছে, তার তো মাথায় আসবে। তো ওখানে ঠাকুর জপের ব্যাখ্যা দিচ্ছেন। জপটা কি এই বলতে গিয়ে মানে বলছেন কারুর অপারেশন হবে, যেমন শুরু করেন ওইভাবে, কারুর অপারেশন হবে, তো মানে এই যে ঠাকুরেরকে ভক্তি করছে, ঠাকুরকে ই করছে, এটা ওদের মতে এগুলো না করলেও চলবে, ওদের খালি মারদাঙ্গা আর খাবে টাবে, বুঝতে পারছো? মানে স্থূল শরীরের বাইরে ভাবার ক্ষমতা নেই রামকৃষ্ণ জেঠুর। তো ওখানে বলতে গিয়ে ঠাকুর একটা সুন্দর, মানে কিছু দূর আলোচনার পর যেটা হলো যে জপ, এই যে বীজটা পড়ছে, এই বীজ যখন আস্তে আস্তে ওই বীজের যখন গ্রোথ শুরু হয়ে গেল ভিতরে, আপনি জব করার কথা বলা নেই কিন্তু, যেহেতু এত জব করলে হবে, গ্রোথ শুরু হয়ে গেল, মানে তখন বীজ করে কি, এই যে সুরটা, আমি তার আগে একটু বুঝিয়ে দিই, কারণ ঠাকুরের ওই কথাটা বোঝাতে হলে সুবিধা হবে। এই বিশ্বের সুরের একটা ইচ্ছা আছে, বুঝেছো? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা তো এমনি এমনি আসেনি, একা, মানে আমরা উই হ্যাভ বিন সেন্ট, ইচ্ছা করে কেউ আসেনি। ঠাকুর বলতে পারে ঠাকুর ইচ্ছা করে এসছেন, কিন্তু আমরা উই হ্যাভ বিন সেন্ট। তো যখনই আমাকে কেউ পাঠাচ্ছে, তার একটা ইচ্ছা আছে, তো সেটাকে আমি বলছি বিশ্বের সুর, স্রষ্টার সুর। এবার এখানে আমার পার্সোনাল কিছু ইচ্ছা আছে, তো বিবেক আর কিছুই না, যে যত ওই সুরটার সাথে একীভূত হতে পেরেছে, সে এখানে তত বড় মহান দেবতা, যাই বলো, মানে শিব এত বড়। শিব ওই বিশ্বের যে সুরটা, তার সাথে নিজের যে পার্সোনাল উইল ফোর্স আর বিশ্বের উইল ফোর্সের সাথে অ্যালাইনমেন্টে বেশি যেতে পেরেছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার ঠাকুরের বীজ পড়ল, ঠাকুরের বীজ সেই আদি সুর। এবার এটা যেহেতু জাগ্রত সুর, এটা করবে কি, আমাদের প্রতি মুহূর্তে ওই বিশ্বের কিভাবে পৌঁছে দেবে ওইটাই ব্যস্ত। মানে প্রথম বীজটা যখন অঙ্কুরিত হচ্ছে, বলে প্রতি পদে পদে তোমরা হোঁচট খাবে, প্রতি পদে পদে হোঁচট খাওয়া শুরু করবে। মানে যে কাজে, যে কোনো সকাল থেকে রাত অবধি যে কাজ তোমাকে ওই পথে যেতে বাধা সৃষ্টি করছে, আমরা তো আমাদের মতো করে কর্তব্য ঠিক করে বসে আছি, ছেলের প্রতি, বাবার প্রতি, মার প্রতি, বউ, ভ্যারাইটিস কর্তব্য, কতটা বুঝছ? কিন্তু উদ্দেশ্য তো, স্রষ্টার একটা উদ্দেশ্য আছে। তো ঠাকুর বলতেন না, সৃষ্টির একটা এত বড় উদ্দেশ্য এমনি এমনি, বলে তোমাদের রেশন ব্যাগ আর 4টা বাচ্চা দেবা, ওর জন্য এই সূর্য সেবা করছে, জল সেবা করছে, হতে পারে, হওয়া সম্ভব? ঠাকুর বলতেন না, আসলেই তো শুনেছ। তো ওই উদ্দেশ্যের সাথে অ্যালাইনমেন্টে যাওয়ার জন্য ও জেগে গেছে, ঠাকুরের বীজ পড়েছে, তো ও হোঁচট খাওয়াতে শুরু করবে। মানে যে কাজে ওই পথে অ্যালাইনমেন্টে যাবে না, যে ওই ওর একটাই কাজ, সুরে পৌঁছে দেয়, ওই জন্যই এসছো, অন্য কোনো কিছু করতে আসোনি। এটা তৈরির কারখানা, পরিষ্কার কথা, পৃথিবী। এটা ডিপে যারা গেছে, ঈশ্বরের যোগী টুগীরা আসে, ওরা বুঝতে পারে, দৌড়ে দৌড়ে আসে, ছুটে ছুটে আসে সব। এই তো এখানে রাস্তাটা আছে, ঠিকঠাক রাস্তা, লজিক্যাল রাস্তা, রেশনাল রাস্তা, বুঝতে পারছো? তো ওই যে সুর, তো বলছেন ও হোঁচট খাওয়াটা শুরু করবে। এটাকে আমি ধরো 10 বছরের হিসাব। ঘেনে ঠাকুর বছর, ওটা যেমন 20 বছর একটা হিসাব সংখ্যাটা বলছেন, এখানে হিসাব বলছেন না। আমি বলছি ফার্স্ট স্টেজটাকে ধরো 10 বছর, বীজ পড়ার 10 বছরে, মানে 90 সালে বীজ পড়েছে, 10 সালে তার হোঁচট খাওয়া শুরু স্টার্ট। হোঁচট মানে এনি রকম এন নাম্বার অফ অ্যাক্টিভিটি ও তোমাকে করতে দেবে না। ধরো অমুক জায়গায় কেউ যাচ্ছে, কেউ, কথার কথা বলছি না, যারা খায় খাবে, সিগারেট বিড়ি খায়, আমার কপালে জোটে নাই, কেউ দেয়ই নাই খাইতে, খাইতেই পারলাম না জীবনে, বিড়ির স্বাদই জানলাম না, বুঝতে পারছো? যাই হোক, যারা খায়, আমি খেতে না করছি, কার কী পরিস্থিতি। এবার ঠাকুর যে এটা পছন্দ করতেন না আমরা জানি, ঠাকুর বলতেন নেশা করে,
এবার ধরো কেউ খায়, এবার তার যদি ওই 10 বছরের স্টেজটায় পৌঁছায়, সে যেতে গিয়ে একটা গুঁতো খাবে, বাধার সৃষ্টি করবে। এইখানে একটা প্রফাউন্ড ফিলসফিক্যাল ইমপ্লিকেশন তৈরি হয় এই বিবেকের সাথে সুরের। বিবেকটা গাইড দেবে, বিবেক তোমাকে ফোর্স করে না। ঠাকুরের মধ্যে বিবেক যেটা, মাঝরাত্রি শ্যামবাজার 5 মাথার মোড়, অ্যারো চিহ্ন, এইদিকে ব্যারাকপুর, এইদিকে লেক টাউন, ওইদিকে শিয়ালদা, 5 মাথার মোড়, বা তোমাদের যেমন, কিন্তু ফোর্স করছে না। কিন্তু এটা এত ইন্টারেস্টিং, কাশ্মীরি সুফিজমের খুব বড়, এই 180 বছর বয়স, 190 বছর বয়স, একজনের তো বয়সই বলতে পারে না, মানে কত হিসাব বলতে পারছে না, তারা এসেছিল। ওরা এটা সাংঘাতিক প্রভাবিত হয়েছে এই কথাটায়, ঠাকুরের এই কথাটা। সুর সেটা, ওটাকে দায়িত্ব দিয়ে খালাস। বিবেক তোমাকে দায়িত্ব দিয়ে ফোর্স করছে না, সুর কিন্তু ফোর্স করছে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। মা যেভাবে বাচ্চাকে দেখে, মা যেভাবে বাচ্চা, এই যে ঠাকুরের মায়াটা কত, এগুলো বুঝতে সুবিধা হয়। বিশ্বের মায়াটা কনসেন্ট্রেটেড রূপ আমার ঠাকুর, বলে দিয়েই খালাস না, সুরটা ফুটে গেলে করতে দেবেন। এবার সকাল থেকে রাত অবধি যা 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 99% অফ দ্য কেসেস ওটা সুরের কাজ আমরা করছি না। এটা অ্যাকসেপ্ট করে নেওয়াই ভালো। তোমার মতো কেউ এখানে তর্ক করতেও পারে, আমি তর্কে যাচ্ছি না, কিন্তু করছি না, মানে আমরা সুরের পথে যাচ্ছি না। হোঁচটের তো বালাইও নাই, ফলে আমরা ওই হাফ স্টেজেই যাইনি। এবার তার এটা বললেন প্রথমটা, যে প্রথমেই হোঁচট খাতে সুরে কি করে, এই যে জপ নামের প্রয়োজনীয়তা বুঝাচ্ছেন। আলোচনা চক্র তো মানে না, আর ওই মদন রামকৃষ্ণাচার্য বুঝবে না এটা, তবু বুঝিয়ে রাখছেন। আমরা খুব উপকৃত রায় জেঠুর কাছে, জেঠু রেকর্ড করেছিল বলে জিনিসগুলো থেকে গেছে। তো এটা গেল প্রথম স্টেজ। সেকেন্ড স্টেজ খুব ইন্টারেস্টিং স্টেজ। এটা হোঁচট খাওয়াটা মানে বসে হোঁচট, বুঝতে পারছো? এবার তুমি সংসার করো, সংসার যেটা করেছে, আমার কপালে বউও জোটে নাই, সিগারেটও জোটে নেই, বউও জোটে নেই, তা আমার দেবে না। কারণ ওটা কতটা প্রয়োজনীয় আগে ধরে নেবে, তোমাকে আগে প্রমাণ করতে হবে কতটা নেসেসারি। সৃষ্টির ওটার পথে যারা হাজার হাজার লোক, বাতাস ছাড়া চলছে না, জল ছাড়া, খাওয়া ছাড়া চলছে না, শ্বাস ছাড়া চলছে, বুঝতে পারছো? করতে ঢুকতেই দেয় না ওরা, সুর ফুটে গেলে করতে দেবে না, মানে ঠাকুরের সুরটা এবার। যাই হোক, আমরা মা এবার 2 নম্বর স্টেজটা, যেটা নিয়ে আলাপ আমার কাছে এসে উত্তরকাশীতে গেছিলাম 2 বছর আগে, তখন সব এসেছিল এই সাবজেক্টে। 2 নম্বর সুরটা খুব ইন্টারেস্টিং, মানে 2 নম্বর স্টেজ যেটা, একটা তো হোঁচট খাবে, তারপরে তোমার মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে প্রতি মুহূর্তে চিন্তা চলছে, একটা থট চলছে। চিন্তা ছাড়া আমরা কেউ না, স্বপ্নেও কিন্তু আমরা চিন্তা। এই যে ঘুমেও মন ব্যস্ত, মন ব্যস্ত না, ব্যস্ত থাকে বলেই তো স্বপ্নটা দেখি। স্বপ্নটা দেখি কেন? মন কিন্তু অ্যাক্টিভ, শরীর ফাংশনাল না, মানে আমাদের যে সেন্স অর্গানসগুলো ওগুলো ফাংশনাল না, মন ফাংশনাল। তো এই স্বপ্নের স্টেজে আমরা মনও চলছে, মন সবসময় একটা থট চলছে। এবার এই যে বীজটা যে হোঁচট খাওয়া শুরু হলো প্রথম স্টেজ, সেকেন্ড স্টেজে হবে কি, প্রত্যেক মুহূর্তে যেহেতু ঠাকুরের বীজটা পড়েছে, তো তোমার থেকে ঠাকুরের সুরটা ওরা পেতে চাইবে। কথা হচ্ছে প্রতি মুহূর্তের থটটায়, প্রত্যেক মুহূর্তে তুমি এত জারিত হয়ে গেছো ভিতরে, এত চর্চায় চর্চায় এত ফুটে গেছো। গোলাপ ফুল ঘুরলে তো গোলাপের গন্ধই বেরোবে, কিছু করার নেই, তোমার চেষ্টার অধীন না। তো ওরা ওই সুরটা খুঁজতে চায়, বুঝতে চেষ্টা করে, শুনতে চায়। পদাতি তাত্তা সামা পাম্বা পেরাকা পরান্ত তুয়া তান্ত্রিকা সামা বলছে, সুরটা ফুটবে। বলছে খুব স্পিডে যারা টাইপ করতে পারে, ধরো ল্যাপটপে টাইপ করছে বা কম্পিউটারে বা ধরো টাইপরাইটারে, খুব স্পিডে যারা টাইপ করছে, এটা বোঝানো একটু ডিপ হয়ে যায়। করছে কি, এই রামনারায়ণ, এই ধরো এ থেকে জেড 26টাই তো, এটা একটা স্টক। এই স্টক থেকে ABCD EFGH এরকম 4 6 24 আর 2 YZ 26টা সুরটা, যেমন সারেগামা পাধানি, রামনারায়ণ নাম ওই বিশ্বের স্টক, একটা পুল, ওখান থেকে তুমি ড্র করছো। এবার ধরো খুব স্পিডে যারা টাইপ করতে বলে, সামওয়ান রাইটস আই লাভ ইউ, ধরো লিখলো, টাইপ করলো। এবার ধরো আইটা তো নিচে, আইটা উঠে গেল, এলটা উঠে গেল, ভিটা ওটা আরও নিচে, ভিটা আরও নিচে, ইটা আবার উপরে। অতি দ্রুত স্টক থেকে ধ্বনিগুলো উঠে উঠে গিয়ে একটা সেন্টেন্স ফর্ম করছে যার মানে আছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আমাদের ক্ষেত্রে টোটালটাই জাম্বেলড হয়ে আছে, VXP টাই কু, মানে নাই।
আমাদের প্রতি মুহূর্তে যে থটস উঠছে তার কোনো মানে নেই, নেই, কারণ প্রথম স্টেজটাও তো যায়নি। তো এইটা হলো 3টা স্টেজ। আমি এটাকে ওইভাবে বলি, এই 83 সালের আলাপটা আর 78 সালের আলাপটা দুটো মিলিয়ে আমি বলি ওটা 20 বছর, বীজ ফোটার 20 বছর পর, মানে বীজ পড়লো যে ধরো 80 সালে বীজ পড়লো, ম্যাক্সিমাম 2000 সালে হয়ে যাওয়ার কথা, 20 বছর। তো ওটা 78 সালের ওই এসে দাঁড়াবে এবং বলবে আপনি ফুটে গেছেন, আমাদের এটা আলোকিত করুন। এবং বিনীতভাবে ঠাকুর বলছেন কন্যা ত্যাগগ্রস্ত পিতা। তো এইটা 83টা না পেলে আমি পরে দুটো নিয়ে যখন বুঝবার চেষ্টা করেছি যে 83টা লজিক্যালি ওই পথ দিয়ে এই পথে আসে, মানে 10 বছরে হোঁচট খাওয়া শুরু করবে, কোথাও যেতে দেবে না, করতে দেবে না, মেরে ফেলবে পর্যন্ত। কারণ উদ্দেশ্য ছাড়া ওর তো মাথায় কিছু নেই, ওই বিশ্বের যে কারণে উদ্দেশ্য ওই ছাড়া মাথায় কিছু নেই, বুঝতে পারছো? এখানে আমাদের গণ্ডগোলটা আরও কোথায় হয়, ঠাকুর এই যে সূর্য, আমরা বাবা মা কর্তব্য, বোন কর্তব্য, বউ কর্তব্য, বাচ্চা কর্তব্য। এখন বাবা মা তো জন্ম দিল, অনেক তো বাবা মা জন্ম দিয়ে বাবা মাই চলে যায়, অরফ্যানে মানুষ হয় না, তাতে তো বাচ্চার মানুষ হতে অসুবিধা হয় না। তুমি বাবা মা ছাড়াও বাচ্চা বাঁচে না, কত বাচ্চার বাবা মা নেই, অরফ্যান। কিন্তু তুমি সূর্য, আলো, জল, বাতাস ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবে সূর্য ছাড়া? যদি সূর্যটা না থাকে, জলটা না থাকে, এই বাতাসটা যদি বন্ধ হয়ে যায়, একসাথে আমরা নাম নেন। এবার এরা এই যে সুখ্যাতি অব তেজবুড়িদ্বাব, এরা কিন্তু সচেতন মানেই তার একটা ইচ্ছাশক্তি থাকবে। ফলে আমি যে এক্সিস্ট করছি এই মুহূর্তে, তুমি যে বসে আছো এই মুহূর্তে, তোমাকে নিয়ে তাদের একটা প্ল্যানিং আছে, ওই তাদের প্রতি কোনো কর্তব্য নেই। কর্তব্য শুধু এখানকার অমুকের বউয়ের বউ, প্রেমিক, এই আত্মীয় স্বজন, এই তাদের ছাড়াও তোমার চলে, কিন্তু যার জন্য আদৌ উই আর এক্সিস্টিং, বুঝতে পারছো? আমাদের অস্তিত্বের একদম সেন্টার পয়েন্ট কিন্তু তারা, তাদের ছাড়া এক মুহূর্ত চলবে না। এবং তারা সরল সহজ মনে তাদের ইচ্ছা শক্তিতে তাদের একটা প্ল্যানিং নিয়ে আমাদের এখানে পাঠাচ্ছে। এবার সাথে আমাদের নিজস্ব একটা উইল ফোর্স দিয়ে দিয়েছে, এটার গভীর তত্ত্ব আছে কেন দিল, বা এটা আলটিমেটলি কেন দেয় বা কি, বুঝতে পারছো তো? তো আমাদের ওই দিকে আমাদের খেয়াল নেই। সূর্য এই মুহূর্তে কি চাইছে, জল কি চাচ্ছে, বাতাসের কোনো ইচ্ছা আছে বাতাস বাবু? ওই জন্য ওই সতীশ কাকু লেগে পৃথিবীর মানুষের দুঃখ, আমাকে ঠাকুর বলেছিলেন পৃথিবীর মানুষের দুঃখ বোঝার লোক আছে, সূর্যচন্দ্র দুঃখ বোঝার কেউ নেই। তো সূর্য, বুঝতে পারছো না? দুঃখ বোঝাটা ক্লিয়ার হইলো, কথাটা পেয়েছ? তো ওই জন্য প্রথম স্টেজে হোঁচট খাবে, দ্বিতীয় স্টেজে আপনা আপনি সুরটা ফুটবে, সুর ফুটছে, সুর এই প্রথম সুর কমিউনিকেশনে আসছে, তান্তে তেতাস্তা সামাদা, আর আসছে যারা সুরের জায়গায় জায়গায় চলে যাচ্ছে, রেডিওর মতো পৌঁছে যাচ্ছে ধ্বনিটা, তান্তে কাস্তা সামা পালা বলে আমরা ডমিনেটেড হতে চাই, প্রথম উত্তর চলে আসবে। মানে আমার কিছু তোমার থেকে নেওয়ার নাই, ওরাই বলে দেবে আমি তোমার দ্বারা ডমিনেটেড হতে চাইছি, এই এসে দাঁড়িয়ে পড়বে। সুর তাই জন্মসিদ্ধের সুর তো, বুঝছো, শ্রেষ্ঠ সুর। এবার বলবো শ্রেষ্ঠ, কাজের আমরা না, বুঝেছো? তারা সুর দিয়ে পে বা পেশা বেদান্তা তোমাতান্তা তেসা পারান্তা তু বলে পরপর চলতে থাকে স্টেজ বাই স্টেজ, বুঝছো সতীশ কাকু বাবা? তো ওই জন্য এটা হোঁচট খাওয়া মানে এভরি মোমেন্টে তোমাকে বাধা দেবে। আমার ক্ষেত্রে ঠাকুর জপ নামে রাখেননি আমাকে, বুঝতে পারছে? আমার ক্ষেত্রে জপ নামে রাখেননি, ফলে আমার ক্ষেত্রে হোঁচটটা ওরা দেখতে পায় না বলেই আমার কাছে সব কটা খোঁচাখুচি করে, কাদের দীক্ষা পেয়েছে আমার কাছে, যেমন তুমি আছো। মানে আমারটা দেখতে পায় না কেন, আমারটা ইন্ডিপেন্ডেন্সটা যাতে নষ্ট না হয়, ঠাকুর আমাকে জব নামে রাখেননি। এখন যদি প্রতি মুহূর্তে হোঁচট খায়, আমার নিজস্ব ইন্ডিপেন্ডেন্সটা স্পন্টেনিটিটা নষ্ট হবে। আমার স্পন্টেনিটি নষ্ট না হওয়ার জন্য ঠাকুর মিশতে দেন না আমাকে। আমি যদি রাত দিন লোকের মধ্যে থাকি, তাহলে স্বতঃস্ফূর্ত ধারটা নষ্ট হয়ে যাবে, যে স্পন্টেনিটি আছে না। কারণ আমি লোককে কেটার করছি তো। ঠাকুরের কথায় হচ্ছে 4 যে পড়ায়, যে পিএইচডি পড়াতে পারে, সে যদি 10 বছর টানা খুব নিষ্ঠার সাথে 4 পড়িয়ে যায়, 10 বছর পর দেখবে 4-এর ব্যাপারে সে ফাটাফাটি দিচ্ছে, পিএইচডিতে হাওয়া, কারণ ধারটা চলে গেছে। তো ওইটা ঠাকুরের টেনশন, আসি না মানে আসতে পারলে আমার খুব ভালো লাগবে, আমার ভালোও হবে, পরিষ্কার কথা, তোমাদের দেখতে পারলে আমার খুব ভালো লাগবে। কিন্তু ঠাকুরের ওই টেনশন, ওই জন্যই, অন্য কোনো কারণ নয়। ঠাকুরের একটা টেনশন থাকে
মানে লোকের মধ্যে মিশি, মানে এটা চান না এই কারণে, অন্য কোনো না, বুঝছো? লোকের মধ্যে তোমরা খুব তৈরি হয়ে গেছে, তো ওই জন্য আমরা সুন্দরভাবে সব সময় ওই নামটাই করতে 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 দেখবে একসময় হোঁচট ফোচট আরেকটা কি লাস্টের স্টেজ, ওই সব একসাথে ফুটে উঠবে। হ্যাঁ, আমরা তৈরিটা একটু হয়ে যাওয়াটা দরকার।